বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন, তাহলেই তো হবে। আমি টি রাজাকে অনুরোধ করব, আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে, আপনি, আপনার ছেলে যে কাউন্সিলর, শুভেন্দু, শুভেন্দুর বাবা, শুভেন্দুর দুই ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন। তারপরে বোঝা যাবে কত জল, মানে কত ধানে কত চাল। এই সব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিচ্ছু নেই, শুধু মুখে বড় বড় বাত। আর যে টি রাজা এত বড় কথা বলছে, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা, তাই ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলো না। মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলুক। আর যদি নিজেদের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে, দেখুক না। বাঘ থাকে না বেড়াল হয়ে যায় সেটা তো সময় বলবে, ক্ষমতা থাকলে যাক। আমি তো শুভেন্দুকেও চ্যালেঞ্জ করছি, শিশির বাবুকে সাথে নিয়ে, দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে, সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে, 4-5টা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন, দেখা যাক কি হয়। সেক্ষেত্রে বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, তারা বলছেন যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছুটা হলেও ইতি টানার চেষ্টায় রয়েছেন, কারণ ভারত থেকে মূলত আলু পেঁয়াজ বাংলাদেশে যায় এবং সেই আলু পেঁয়াজ তারা বলছেন ভারত থেকে এখন কিনবে না। কারণ রিপোর্ট পেশ করেছেন তারা অন্যান্য দেশের থেকে কেনার চেষ্টায় রয়েছেন, তার মধ্যে চীনের নামও রয়েছে। তাহলে কি ব্যবসা বাণিজ্যে সেই একটা বিশাল বড় আঘাত আসতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে? দেখুন, বাংলাদেশ যদি ভারতবর্ষের থেকে আলু পেঁয়াজ না কেনে, তাতে ভারতবর্ষের বয়ে গেল, কিছু যায় আসে না। ওরা যদি চীন থেকে কিনবে কি পাকিস্তান থেকে কিনবে, ওরা তো এখন উঠে পড়ে লেগেছে বাংলাদেশটাকে ইস্ট পাকিস্তান করবে। এই বিএনপির যত নেতা, এরা তো হচ্ছে ওই সব সুরবর্দীর বংশধর। তো ঠিক আছে, যা প্রাঞ্চায় করুক, ওদের দেশ, আমি মন্তব্য করে কি করব। কিন্তু আমি এইটুকু মনে করি, এদের এইসব সিদ্ধান্তটা নিয়ে এই মন্তব্যগুলো করা উচিত। কারণ সিদ্ধান্ত নেওয়ার আগেই, নতুন কোনো দেশ ঠিক করার আগে এই সব মন্তব্য যে করছে, তাতে যদি ভারতবর্ষ রেগে গিয়ে আলু পেঁয়াজ চাল ডাল চিনি এইসব পাঠানো যদি বন্ধ করে দেয়, না খেতে পেয়ে মরবে না বাংলাদেশের লোক? তো এত বেড়ে খেলার দরকার নেই। আপনারা চীনের থেকে নেবেন, পাকিস্তানে, যার থেকে প্রান্তে, চাইলে চাঁদ থেকে নিয়ে আসুন, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ডায়ালগটা দিন, আমদানি রপ্তানি শুরু করে দিন। কারণ আপনাদের এইসব কথার জন্য যদি ভারতবর্ষ হঠাৎ রেগে গিয়ে বন্ধ করে নেয়, তাহলে মুশকিল হবে। শুভেন্দু অধিকারী মন্তব্য তোমরা বারবার শুনতে পাচ্ছি বাংলাদেশ ইস্যুতে, এবং বারবার তিনি বলেছেন আমি আলু পেঁয়াজ বন্ধ করে দেবো, এরকম একাধিক হুঙ্কার পেট্রোপোল বর্ডার থেকে দিয়েছেন। তার মধ্যেই আমরা দেখলাম কেন্দ্র সরকারের থেকে আলু রপ্তানি হলো। কিন্তু আমার প্রশ্ন এখানে যে শুভেন্দু অধিকারী এত বক্তব্য রাখছেন একজন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয়ে, একবারও প্রধানমন্ত্রীর স্ট্যান্ড কোথায়, এখানে প্রধানমন্ত্রীর বক্তব্য কোথায়? কারণ বারবার মানুষ চাইছে যে অন্তত প্রধানমন্ত্রী কিছু পদক্ষেপ রাখুক। সেটাই তো আমাদেরও কথা। আজকে আপনি যদি দেখেন, গতকাল তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে নগেন্দ্র মঠ এবং রামকৃষ্ণ মঠের লোকের একটা সংগতি মিছিল করেছিলেন। আজকে কুণালদা এই নগেন্দ্র মঠ রামকৃষ্ণ মঠের প্রতিনিধিদের নিয়ে স্বয়ং রাজ্যপালের কাছে গিয়ে উনি প্রস্তাব রেখেছেন দলের তরফ থেকে যে আপনি একটু প্রধান, আপনি রাজ্যপাল, আপনি সাংবিধানিক প্রধান রাজ্যের, আপনি একটু প্রধানমন্ত্রীকে বলুন হস্তক্ষেপ করতে। নরেন্দ্র মোদী, অমিত শাহ আর বিদেশ মন্ত্রক জয়শঙ্কর এখন ওই গান্ধীজির 3টে বাঁদরের মতো হয়ে গেছে। নরেন্দ্র মোদী মুখে কিছু বলছে না, অমিত শাহ চোখে দেখতে পাচ্ছে না, জয়শঙ্কর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি তো বুঝতেই পারছি না, এত বড় ঘটনা ঘটছে, তারা কেন এরকম মানে বোবা হয়ে গেছেন, আমি তো বুঝতে পারছি না। তো সেই জন্যেই বলবো। আর শুভেন্দুর অবস্থাটা হয়েছে দেখুন, উনি তো আফটার অল একজন বড় পলিটিশিয়ান, আমি আর আমার থেকে বয়সেও বড়, কত আর খারাপ কথা বলবো। কিন্তু আমি এটা শুভেন্দু বাবু আপনাকে বলছি না, বাট একটা উদাহরণ দিয়ে বলছি। এই দেখবেন কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, দেখবেন, ঠিক আছে, জামা কাপড় নেই বা জামা কাপড় ছেঁড়া রাস্তায় ঘুরে বেড়ায়। পাশ দিয়ে একটা ধরুন পাবলিক বাস যাচ্ছে, হর্ন দিয়ে চলে গেল, পাবলিক বাসটাকে গালাগাল দিয়ে তেড়ে যায়। ওই শুভেন্দু হচ্ছে ওই পাগলটা, আর ওই পাবলিক বাস হচ্ছে কেন্দ্রীয় বিজেপি। ও নিজের মতো রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নিজের মতো চলে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। তো আমার তো সেটাই কথা, যে এখানে এত উপদ্রব না করে, এত লাফালাফি না করে, ও গিয়ে নরেন্দ্র মোদী সাহেবের যে অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, সেই সাউথ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অফিস, তার বাইরে গিয়ে আমরণ অনশন করতে পারে তো, করতেই পারে তো। এই প্রশ্নটা করুন না, যে আপনি নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো আপনার দলেরই নেতা, আপনি তো অমিত শাহর পা ধরেই গেছেন বিজেপিতে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী দুজনেরই অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, এখন পার্লামেন্ট চলছে, তাদের দুজনকে ওখানেই পাওয়া যাবে। তো তার বাইরে
শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, শঙ্কুদেব পান্ডা, আরো যে কটা আছে আর কি ওর বানর সেনা, তাদের নিয়ে ওখানে গিয়ে আমরণ অনশন করতে পারে তো, বাংলাদেশ নিয়ে বলুন, হিন্দুদের মারা হচ্ছে বলুন, বলছেন না কেন? এখানে লাফিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না। তাহলে মানে এখন কি নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর কথা শুনছেন না, মানে বিজেপির কথা? আমি তো যে নরেন্দ্র মোদী শুনছেন কিনা আমি কেন মন্তব্য করব, বাট আমি যেটুকু শুনেছি বা দিল্লির সাংবাদিকদের এতদিন দলের মুখপাত্র থাকার জন্য পরিচয় হয়ে যায় না, আমি তো যেহেতু জাতীয় মুখপাত্র দলের সেই জন্য পরিচয় হয়ে যায়, তো দিল্লির সাংবাদিকদের থেকে আমি একটা সূত্র মারফত খবর পেয়েছি যে শুভেন্দু অধিকারী নাকি বাংলাদেশকে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দেখা করার জন্য 7 বার সময় চেয়েছে, অমিত শাহ দেয়নি সময় ওকে। কারণ অমিত শাহ বুঝে গেছে এটা কেন্দ্রের ব্যাপার, বিদেশ মন্ত্রকের ব্যাপার। আজকে ভারতবর্ষের বিদেশ সচিব গেছে, একটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে, সেখানে বেফালতু ওকে ডেকে কি দরকার? ওর সাথে দুটো ছবি তুলে এখন তো কোনো দরকার নেই, ওকে ছেটে ফেলে দিয়েছে। আমি তো সূত্র মারফত তাই শুনেছি। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আরো একটি কথা বললেন, বিজেপির দিকে আঙুল তুললেন। তিনি বললেন যে একটি রাজনৈতিক দল যারা একেবারে ভুয়ো তথ্য ছড়াচ্ছে। আরো একটি কথা বলেছেন যে দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলিমরা করে না, দাঙ্গা করে সমাজ বিরোধীরা। সুতরাং এখানে ধর্ম নিয়ে কথা বলবেন না, ধর্ম নিয়ে ভুল উস্কানি দেবেন না। সেই নিয়ে শুভেন্দু অধিকারী খুব ক্ষিপ্ত। তিনি বারবার বলছেন কোনটা ভুল তথ্য, আমরা ভুল তথ্য বলছি বলে আরো বিভিন্ন রকম ভাবে মমতা ব্যানার্জির বক্তব্যকে অনেক রকম ভাবে তিনি আঙুল তুলেছেন মমতা ব্যানার্জির দিকেও। কি বলবেন? ভারতবর্ষ কোনো ধর্মগ্রন্থ দিয়ে চলে না, না রামায়ণ মহাভারত বেদ পুরাণ, না কুরআন শরীফ, না বাইবেল, না টিপিটক। ভারতবর্ষ চলে দেশের সংবিধান দিয়ে। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, সেখানে সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে লেখা আছে সকল মানুষের সম্পূর্ণ অধিকার আছে তাদের ধর্ম পালন করার জন্য। এই বাংলা ধর্ম নিরপেক্ষ শান্তির বাংলা, কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। শুভেন্দু অধিকারী যখন বড় বড় বাতেলা মারছে, শুভেন্দু অধিকারী তো করার কিছু ক্ষমতা নেই, ও তো ঠুটো জগন্নাথ। ও গিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছে না কেন? তারা তো মুখে লিকোপ্লাস লাগিয়ে বসে আছেন। ও গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বলুক, ওই দলেই তো শুভেন্দু পড়ে। আজকে শুভেন্দু দেখলাম সংবাদ মাধ্যমে বলল ওর কাছে নাকি তথ্যভিত্তিক প্রমাণ আছে 3 লক্ষ হাতে টানা রিক্সা নিয়ে বাংলাদেশ কলকাতা দখল করবে। শুভেন্দুর এখন আমি আপনাকে বলছি, আমার খুব কষ্ট হচ্ছে এটা বলতে, শুভেন্দুর ওপরে যা চাপ, কেন্দ্র বিজেপি শুভেন্দুকে পাত্তাও দিচ্ছে না, সময়ও দিচ্ছে না। আর শুভেন্দুর এখন যা মানসিক অবস্থা, ওকে অবিলম্বে রাঁচি নিয়ে গিয়ে ইলেকট্রিক শক না দিলে ওর আগামী দিনের পরিস্থিতি আরো করুণ হবে। আপনারা যারা বাইক নিতে যান আপনাদেরও বলবো সাবধানে যাবেন, আপনাদের কামড়ে টামড়ে দিতে পারে। খুব খারাপ অবস্থা ওর। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও কি বলল না বলল তাতে কিচ্ছু এসে যায় না। বাংলাদেশের 90% মানুষ এই উগ্র মৌলবাদীদের পছন্দ করে না, এই জামাতিদের পছন্দ করে না। দিন রাত বাংলাদেশে আগুন জ্বলছে, রক্তক্ষয় হচ্ছে, কেউ এটা চায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন একদম ঠিক বলেছেন। ভারতবর্ষের বিজেপি আর বাংলাদেশের বিএনপি দুটোর মধ্যে ফারাক শুধু একটা অক্ষরের দেখবেন। ভারতবর্ষের বিজেপি আর বাংলাদেশের বিএনপি দুটোই ঘুঁটের এপিট আর ওপিট। এখানে এরা বিজেপি ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর আক্রমণ করবে, গালাগাল দেবে, মসজিদ ভাঙবে, বুলডোজার চালাবে। ওইখানে বিএনপিরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর গালাগাল দেবে, আক্রমণ করবে, মসজিদ ভাঙবে, মসজিদের ওপর বুলডোজার চালাবে। দুটোই এক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্ম নিরপেক্ষ দেশে আমরা কোনো মতেই বাংলাদেশের এই আগুন আমরা বাংলায় আমদানি হতে দেব না, দেব না, দেব না। আর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই বাংলা ধর্মনিরপেক্ষ ছিল, আছে, থাকবে, শান্ত ছিল, আছে, থাকবে। বিজেপি আর এই পাগল শুভেন্দুর দ্বারা কিচ্ছু করা সম্ভব হবে না। বাংলাদেশিরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন হুঙ্কার দিচ্ছেন। এমন হুঙ্কার আমরা শুনতে পেলাম বাংলাদেশের প্রাক্তন সেনার থেকে যে আমেরিকাও আমাদের সামনে টিকে থাকতে পারবে না। সেখানে আগরতলা, 7 সিস্টার্স এরকম একাধিক দখলের হুমকি দিচ্ছেন তারা। কি বলবেন? দেখুন, প্রথমে আমি যেটা বলবো, যেটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড, যেটা আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, যে দেখুন যারা বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন তা আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আর আপনারা যদি মনে করেন আপনারা এসে কলকাতা দখল করবেন তাহলে কি আমরা বসে ললিপপ খাবো? এটা আজকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা সকলেই সচেতন, আমরা সকলেই দেখছি কি হচ্ছে বাংলাদেশে। কিন্তু তৃণমূলের স্ট্যান্ড হচ্ছে কেন্দ্র সরকার, যেহেতু এটা আলাদা একটা রাষ্ট্রের বিষয়, কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, অবস্থান নেবে বা পদক্ষেপ নেবে রাজ্য সরকার সমর্থন করবে।
তা বলে বাংলাদেশের কিছু মূর্খরা যদি ভাবে যে বাংলা দুর্বল, তাহলে এটা ভুল করবে। এটা হলো মুখ্যমন্ত্রীর কথা, তৃণমূলের কথা। আর এবার ব্যক্তি রিজু দত্তের কথা হচ্ছে যে প্রাক্তন সেনাকর্তাদের আমি দেখলাম বড় বড় এইসব ভাষণ দিতে, তাদের তো এক পা এমনিতেই কবরে। তাদেরকে আমি একটা সমীক্ষা দিয়ে রাখি যে আপনারা বলছেন কলকাতা দখল করবেন 4 দিনে। বাংলাদেশে টোটাল সেনাবাহিনী আছে 1,63,000, আর পশ্চিমবঙ্গে শুধু সিভিক ভলেন্টিয়ার আছে 1,54,000। বাংলার 8 কোটি মানুষ, 10 কোটি মানুষ আছে, 8 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। যদি ওই মানুষগুলো পেট্রোপোলে বর্ডারে গিয়ে জোরে হাঁচে না, এরা হার্ট ফেল করে মরে যাবে। তাই এত বড় কথা এদের বলার কোনো দরকার নেই। হার্ট ফেল করে মরে যাবে সব কটা যদি জোরে হেঁচে দেয়। আর বাকি ওই বিএনপি রিজভি আছে, ও বড় বড় কথা বলছে। ও বলছে আবার বাংলার সাথে বিহার উড়িষ্যাও দখল করে নেবে। আমি বলবো একটু পড়াশুনো করুন। মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা, মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতবর্ষ বেশি কিছু লাগবে না। ভারতবর্ষ যদি জোরে হুঙ্কার দেয় না, প্যান্টে বাথরুম করে ফেলবেন। তাই নিজের অকাতটা ভোলা উচিত না। 1971 সালের যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন শেখ মুজিবুর রহমান আর মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ লড়িয়ে লড়াই করেছিল ভারতবর্ষের সেই কালের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মানুষের সৌজন্যবোধ থাকা উচিত, মানুষের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আজকে যে আপনারা স্বাধীন এত বড় বড় বাতেলা মারছেন, সেটা ভারতবর্ষের জন্য। আর যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, সৌজন্যবোধ না থাকে, তাহলে অন্তত মানুষের নিজের অকাতটা বোঝা উচিত। বাংলায় কথা আছে জানেন, প্রদীপ নিভে যাওয়ার আগে ফড়ফড় ফড়ফড় করে। এরা অতিরিক্ত ফড়ফড় করছে, এরা বুঝতে পারছে না এরা কি নিয়ে কি কথা বলছে।